আসসালামু আলাইকুম। আমি ছোট্ট একটা ভিডিও করার জন্য আসলে আসলাম। সেটা হচ্ছে আমরা এই বাটের কিছু ব্যবহার দেখব, ঠিক আছে? তো বাট একা প্রেপোজিশন, অ্যাডভার্ব, প্রোনাউন, ভার্ব, নাউন, ঠিক আছে, হিসেবে ব্যবহৃত হতে পারে। সো আমরা সেই ব্যবহারগুলো আজকে একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে যে বাট প্রেপোজিশন হিসেবে কিন্তু ব্যবহৃত হতে পারে, ঠিক আছে? তো বাট যখন প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হবে তখন তার অর্থ হয়ে যাবে এক্সেপ্ট। এক্সেপ্ট মানে হচ্ছে আমাদের ব্যতীত, যেটাকে আমরা আর একটা ইংলিশে বলতে পারি উইদাউট, ঠিক আছে? তো এখানে কিছু এক্সাম্পল লিখেছি, দেখো। 1 নম্বরে লেখা আছে অল হ্যাড লেফট বাট মি। তো এখানে বাটটা হচ্ছে আমাদের প্রেপোজিশন। মানে কি? মানে আমি ব্যতীত সবাই চলে গিয়েছিল, অথবা আমরা বলতে পারি আমাকে ছাড়া সবাই চলে গিয়েছিল। যেহেতু বাটটা এখানে এক্সেপ্ট অর্থে ব্যবহৃত হয়েছে, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এখানে বাটটা হচ্ছে আমাদের প্রেপোজিশন। সেম অ্যাজ নাম্বার 2, আই ক্যান নট বাট গো। মানে হচ্ছে আমি, এখানে বাটটা কিন্তু এক্সেপ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। সো আমি এখানে লিখেই দিয়েছি যে এই বাটের মানে এই টু গোটা হচ্ছে বাটের অবজেক্ট, আই মিন প্রেপোজিশনের অবজেক্ট, ঠিক আছে? আমরা অলরেডি জানি যে প্রেপোজিশন কাকে বলে, যদিও আমি একটু পরে আরও একবার বলে দিব তোমাদের, ঠিক আছে? সেমভাবে দেখো 3 নম্বরে যে বাটটা আছে এটা প্রথমে যদিও বসেছে, কিন্তু এটাও একটা প্রেপোজিশন। তো এই প্রেপোজিশন হয়েছে কেন? কারণ আমাদের এখানে একটা নাউন ফ্রেজ আছে, ঠিক আছে? আমরা ফ্রেজ নিয়ে পরবর্তীতে কথা বলবো। দেখো, বাট ফর ইউ আই কুড হ্যাভ বিন রুইন্ড। মানে তোমাকে ছাড়া আমি আসলে শেষ হয়ে যেতাম। হ্যাঁ, তো এটাই বুঝিয়েছে, তোমাকে ছাড়া, আই মিন এক্সেপ্ট অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? এরপর 4 নম্বর দেখো, হি ইজ অল বাট রুইন্ড। এখানেও বাটটা কিন্তু আমাদের আসলে প্রেপোজিশন। এখানে আসলে রুইন্ড বলতে এখানে বোঝাইছে হচ্ছে বিইং রুইন্ড, ঠিক আছে? আর এখানে বিইংটা হচ্ছে আমাদের জেরান্ট। আমরা অলরেডি অনেকেই জানি যে প্রেপোজিশনের পরে আমাদের জেরান্ট বসে নাউন হিসেবে, ঠিক আছে? এখানে আসলে বাটের অবজেক্ট হচ্ছে বিইং উইন্ড, ঠিক আছে? এরপর 5 নম্বর দেখো, নান বাট হিম ওয়াজ প্রেজেন্ট। এখানে বাট হচ্ছে আমাদের প্রেপোজিশন। আমি আরও একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে যে প্রেপোজিশন যদি হয় এরপরে আমাদেরকে অবশ্যই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম দিতে হয়, ঠিক আছে? যেহেতু এখানে দেখাই যাচ্ছে এই হিম হচ্ছে একটা অবজেক্টিভ ফর্ম, দ্যাটস আমরা বলতেই পারি বাট হচ্ছে আমাদের একটা প্রেপোজিশন, ঠিক আছে? এরপরে 2 নম্বর দেখো, এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তবে তখন তার অর্থ দাঁড়ায় হচ্ছে অনলি অর্থে, অনলি, শুধুমাত্র, ঠিক আছে? যেমন এক্সাম্পল দেখো, হি ইজ বাট এ চাইল্ড। সে শুধুমাত্র একজন শিশু। সেখানে বাটের অর্থ দিচ্ছে হচ্ছে অনলি, ঠিক আছে? এই জন্য এটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। সেম অ্যাজ উই ক্যান বাট ডাই, ঠিক আছে? উই ক্যান বাট ডাই, আমরা শুধুমাত্র মারা যাব। এখানে বাটটা হচ্ছে অনলি অর্থে ব্যবহৃত হয়েছে, এই জন্য এই বাট হচ্ছে এখানে প্রেপোজিশন। এরপর 3 নম্বর দেখো, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন মানে হচ্ছে একটা ক্লজ ক্যারেক্টার ক্লজের সাথে যুক্ত করা। তো যখন বাটের অর্থ দিবে হচ্ছে হু নট অথবা দ্যাট নট, তখন কিন্তু সেই বাটটা হয়ে যাবে আমাদের রিলেটিভ প্রোনাউন। দেখো, দেয়ার ইজ নান বাট উইশেস টু বি হ্যাপি, ঠিক আছে? মানে এমন কেউ নাই যে আসলে হ্যাপি থাকতে চায় না। এখানে বাটের পরিবর্তে তুমি চাইলে হু ডাজ নট দিতে পারতা, যেহেতু এখানে বাটটা আসলে ব্যবহৃত হয়েছে হু ডাজ নটের পরিবর্তে, দ্যাটস ওয়াই আমরা বলতেই পারি এটা একটা রিলেটিভ প্রোনাউন, যেহেতু আমরা জানি হু একটা রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? যখন বাটের অর্থ হু নট বা দ্যাট নট এমন হবে তখন সেটা আমাদের প্রেপোজিশন হবে, ঠিক তখন সেটা আমাদের রিলেটিভ প্রোনাউন হবে। এরপরে ভার্ব। বাট কিন্তু দেখো ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এখানে। এই যে প্রথমে যে বাটটা দেখতে পাচ্ছ, এই বাট মি নো বাটস, এটার মানে হচ্ছে আমার সাথে কিন্তু কিন্তু করো না। এই বাটের বাংলায় অর্থ হচ্ছে কিন্তু কিন্তু করা, কিন্তু কিন্তু করা। যেহেতু কোনো কাজ করা এটা একটা ভার্ব, দ্যাটস আমরা বলতে পারি এই বাটটা হচ্ছে আমাদের একটা ভার্ব, ঠিক আছে? এরপরে নাউন হিসেবে ব্যবহৃত হয়। তো আমরা অলরেডি এই সেন্টেন্সটা এখানে নিয়েছি, যেহেতু এই বারটা হচ্ছে আমাদের ভার্ব, সেহেতু এই যে বার্ডস যেটা আছে এটা কিন্তু আমাদের এখানে হচ্ছে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। কেন? কারণ আমরা জানি নো হচ্ছে আমাদের ডিটারমিনার, ঠিক আছে? নোটা হচ্ছে আমাদের ডিটারমিনার, যার পরে কিন্তু আমাদের একটা নাউন ব্যবহৃত হয়। দ্যাটস এই বার্ডসটা হচ্ছে আমাদের একটা নাউন হিসেবে ব্যবহৃত হয়। সো আমি প্রিপোজিশন সম্পর্কে আরও কিছু তথ্য দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে যখনই কোনো একটা ওয়ার্ডকে আমরা প্রিপোজিশন বলবো তখন তার কিছু বিশেষ ক্রাইটেরিয়া থাকবে। কেমন?
প্রিপোজিশনের একটা অবজেক্ট থাকতে হবে। তো আমরা দেখব যে অবজেক্ট হিসেবে কী কী বসতে পারে, সেটা হচ্ছে অবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হতে পারে, অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ ব্যবহৃত হয়, নাউন ক্লজ ব্যবহৃত হতে পারে, জেরান্ট ব্যবহৃত হয়। হ্যাঁ, জেরান্ট হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয়ে যুক্ত হবে, তবে এটা কাজ করবে হচ্ছে নাউনের। ইনফিনিটিভ হতে পারে, যেটা কিনা 2+V1, এবং প্রোনাউন হতে পারে। সো এই সকল জিনিসগুলো যদি থাকে তখনই আমরা একটা ওয়ার্ডকে প্রিপোজিশন বলতে পারবো, নতুবা সেটাকে কখনোই প্রিপোজিশন বলা যাবে না। আরও একটা কথা বলে দিই, সেটা হচ্ছে প্রিপোজিশনের পরে সবসময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। ঠিক আছে, সো অবজেক্টিভ ফর্মগুলো আমি লিখে রেখেছি, সেটা হচ্ছে মি, হিম, আস, দেম, ইউ, হার। ঠিক আছে, সো আমরা অবশ্যই জানি যে প্রিপোজিশনের পরে আমাদের কি বসবে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। যেমন আমি এখানে দেখিয়েছি, দেখো এই বারটা আমাদের ছিল হচ্ছে প্রিপোজিশন, যার পরে কিন্তু এই হিম আমাদের অবজেক্টিভ ফর্মটা বসেছে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের আলোচনার বিষয়। পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।